আপনি অন্যান্য প্রশ্ন তোলা ভুলে যাবেন। সারাক্ষণ আপনার ডকুমেন্ট খোঁজার কাজে আপনার সময় চলে যাবে। সারাক্ষণ মনের মধ্যে ভয় কাজ করবে যে এই বুঝি ডিটেনশন ক্যাম্পে ভরে দিল। বাস্তবে তো দেখুন কোটি কোটি মানুষকে ডিটেনশন ক্যাম্পে মোটেই ভরা হবে না, কিন্তু মানসিকভাবে যে আপনি এই যে ডিটেনশন ক্যাম্পে ঢুকে যাচ্ছেন, যে আমি আদৌ নাগরিক কিনা এই নিয়ে সারাক্ষণ যদি আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে, মন্ত্রী বলে দালালি করে ছাড় পেয়ে যাবেন, এটা যদি ভেবে থাকেন ভুল করছেন। জ্ঞানেশ কুমার যেমন পাকড়াও হবে মানুষের হাতে, আপনি তার দালাল, আপনিও পাকড়াও। সুপ্রিম কোর্টে যদিও বা মামলা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের রায়কে মোটেই নির্বাচন কমিশন পাত্তা দিচ্ছে না। সুপ্রিম কোর্টও এতটা মেরুদণ্ডহীন কেন হয়ে আছে সেটা আমাদের কাছে একটা প্রশ্ন বটে। এতদিন ধরে শান্তনু ঠাকুর নিজে নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করছিলেন কেন? বনগাঁ নির্বাচন কমিশনারে বসেছিলেন তো। আইনজীবী হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন, নন ইন্ডিয়ান সিটিজেন হিসেবে বিভিন্ন জায়গায় ডাকা হচ্ছে ভোটারদের, 2002 সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে। সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ অসাংবিধানিক। নাগরিকত্ব প্রসঙ্গে কোন রকম পদক্ষেপ করবার কোনো আইনি এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। তারা যে জনপ্রতিনিধি আইন অনুসারে তাদের কাজ করবার কথা, সেখানে নাগরিকত্ব সংক্রান্ত কোনো বিষয়ের কোনো উল্লেখ নেই। তারা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। সুপ্রিম কোর্টে যদিও বা মামলা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের রায়কে মোটেই নির্বাচন কমিশন পাত্তা দিচ্ছে না। সুপ্রিম কোর্টও এতটা মেরুদণ্ডহীন কেন হয়ে আছে সেটা আমাদের কাছে একটা প্রশ্ন বটে। এই কারণেই আমার একটা জিনিসই মনে হয়, যাবতীয় বিরোধী দল এবং বিশেষ করে সাধারণ মানুষ যতক্ষণ না এদের বিরুদ্ধে সংগঠিতভাবে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছেন, এই ধরনের অত্যাচার বন্ধ হবে না। নন ইন্ডিয়ান সিটিজেন দিয়ে যে মানুষকে বলা হচ্ছে তুমি ভারতীয় নও, এসে প্রমাণ দেখাও, এটা কি কেউ অভিযোগ জানালে, ফর্ম 7 এর মধ্যে দিয়ে যদি কেউ অভিযোগ জানায়, তারপরেও নির্বাচন কমিশন তাকে সেই নোটিশ বা তাকে ডাকতে পারে? এবং তারপরে করে বলে কথা না, ডাকতেই পারে না। তার নাগরিকত্ব সংক্রান্ত কোন রকম যাচাই করা, শুনানি করা, প্রশ্ন করা, কোনো কিছু করবার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। সেই কাজটা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের। এখানে নির্বাচন কমিশন কার্যত তার এখতিয়ার বহির্ভূত কাজ করছে। যদিও এতে আমি একেবারেই অবাক নই, কারণ সার্বিকভাবে যেভাবে তার এই সংস্থাটিকে দখল করে নিয়েছে আরএসএস বিজেপি, তাদের এই ধরনের কাজ যে তারা করবে তাতে অবাক হওয়ার কিছু নেই। মানে এদেরকেই রোহিঙ্গা বানানোর চেষ্টা চলছে তাহলে? রোহিঙ্গা বলুন, যাই বলুন, মোট কথা এই আপনি নাগরিকই নন এই ভয়টা মানুষের মনে ঢুকিয়ে দিলে তাদের ওপর আরো বিভিন্ন জিনিস, বিভিন্ন ধরনের অত্যাচার করাটা অনেক সহজ হয়। আপনি অন্যান্য প্রশ্ন তোলা ভুলে যাবেন। সারাক্ষণ আপনার ডকুমেন্ট খোঁজার কাজে আপনার সময় চলে যাবে। সারাক্ষণ মনের মধ্যে ভয় কাজ করবে যে এই বুঝি ডিটেনশন ক্যাম্পে ভরে দিল। বাস্তবে তো দেখুন কোটি কোটি মানুষকে ডিটেনশন ক্যাম্পে মোটেই ভরা হবে না, কিন্তু মানসিকভাবে যে আপনি এই যে ডিটেনশন ক্যাম্পে ঢুকে যাচ্ছেন, যে আমি আদৌ নাগরিক কিনা এই নিয়ে সারাক্ষণ যদি আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে, আপনি শারীরিকভাবে ডিটেনশন ক্যাম্পে থাকুন আর 5 স্টার হোটেলে থাকুন, মানসিকভাবে তো আপনি বন্দী হয়ে গেলেন। সেই বন্দী করে ফেলার কাজটা মানসিকভাবে, বিশেষ করে এই প্রজেক্টটা ফ্যাসিস্টদের একটা প্রজেক্ট হিসেবে সবসময় থাকে। ভারতবর্ষে তারা সেটাই করছে। এটা যদি করা যায় তাহলে অনেক কুকীর্তি তারা করেই যাবে, যেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে ভুলে যাবেন। সেটাই তারা করছে। মানুষকে যে হেনস্থা করা হচ্ছে, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলছেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জি এই হেনস্থা করছে, তাদের জন্য এই হেনস্থা শিকার সাধারণ মানুষ হচ্ছে। দেখুন, কুযুক্তির কোনো উত্তর হয় না। নীতিন নবীন তিনি সদ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন, বয়সেও নবীন, রাজনৈতিক অভিজ্ঞতাতেও নবীন। এ ধরনের উল্টোপাল্টা কথা তিনি বলবেন, এটা খুব অস্বাভাবিক নয়। যে ব্যক্তি বলতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার মতো ভুলভাল কথা বলা বাকি ক্ষেত্রে যে এটা তিনি বলবেনই, এটা নিয়ে অস্বাভাবিক কিছু নেই। যার ফলে তার এইসব উল্টোপাল্টা কথা গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে মনে করছি না। শান্তনু ঠাকুর একটা কথা বলছেন যে যদি নাম কাটা যায় বা এই ধরনের কিছু হয়, তাহলে নির্বাচন কমিশনের যাও, তোমরা গিয়ে নির্বাচন কমিশনের ঠেকাও। এতদিন ধরে শান্তনু ঠাকুর নিজে নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করছিলেন কেন? বনগাঁ নির্বাচন কমিশনারে বসেছিলেন তো। সিএ ক্যাম্প করতে খুলে বসতে তাকে কে বলেছিল? মতুয়া কার্ডের নামে কোটি কোটি টাকা তুলেছেন বলে যে অভিযোগ, সেটার কোনো উত্তর তো তিনি দেন না। তিনি তো কার্ডগুলো বিক্রি করেছেন বলেই ওখানকার লোকজন বলে থাকে। সিএ ফর্ম ফিল আপ করালেন, তারপরে এসআইআর এর নাম থাকবে থাকবে না, না থাকলে কি হবে, এসব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য তিনি নিজে করেছেন। এমন ভাব দেখাচ্ছিলেন যেন গোটা প্রক্রিয়াটা তার অঙ্গুলি হেলনে চলছে। আজকে হাওয়াটা কোথায় গেল? আজকে সাহসটা কোথায় হাওয়া হয়ে গেল? সেই জায়গায় দাঁড়িয়ে তাকে উত্তর দিতে হবে যে মতুয়া কার্ডগুলি যে বিক্রি করলেন, সে মতুয়া কার্ড কোন কাজে লাগবে? যে সিএ ক্যাম্প খুলে বসেছিলেন সেখান থেকে কজন নাগরিকত্ব পেলো? আর এরপরে যদি নাম কাটা যায় আপনাকেই গিয়ে ধরা হবে। এখনো তো ভদ্রভাবে গিয়ে বলছে। সত্যি সত্যি যখন ধরবে, ধরা বলতে যেটা বোঝায়, তখন জ্ঞানেশ কুমার দেখিয়ে মোটেই আপনি পার পাবেন না। বলছে আমি তো করিনি, নির্বাচন কমিশন করেছে, ওখানে গিয়ে বুঝবে। আর যারা এর বিরোধিতা করছিল তারা ঠেকাচ্ছে না কেন? নির্বাচন কমিশনের দালালিটা তো আপনি করছিলেন। আমি বুঝলাম যে নির্বাচন কমিশন করেছে, তার হয়ে দালালিটা তো আপনি করছিলেন। তা নির্বাচন কমিশনেও যাবে, যাবে না তা নয়, নির্বাচন কমিশনকেও ধরবে, তাদের দালালগুলোকেও ধরবে। মন্ত্রী বলে দালালি করে ছাড় পেয়ে যাবেন, এটা যদি ভেবে থাকেন ভুল করছেন। জ্ঞানেশ কুমার যেমন পাকড়াও হবে মানুষের হাতে, আপনি তার দালাল, আপনিও পাকড়াও হবেন। মতুয়া অঞ্চলে আপনি বেশ কয়েকবার গিয়েছিলেন, আপনার কি মনে হয় কিভাবে জবাব দেবে মতুয়ারা?
দেখুন, মতুয়া মানুষজন সাধারণভাবে তারা শান্তিতে জীবনযাপন করতেই বিশ্বাসী, তারা শান্তিতে জীবনযাপন করে থাকেন। জোর করে তাদের জীবনে অশান্তি যারা ঢুকিয়েছে, তারা যেই হন না কেন, তাদের জীবনে যাতে শান্তি না থাকে সেই দায়িত্ব মতুয়া ভাই বোনেরা যদি নিয়ে থাকেন বা যদি নেন, ভবিষ্যতে আমি দোষ দিতে পারবো না। আইন মেনে করবেন, আইনের বাইরে গিয়ে করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা এই বিজেপির দালালি করেছেন, নির্বাচন কমিশনের দালালি করে আজকে মতুয়া ভাই বোনেদের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন, তাদের সারাক্ষণ উদ্বেগে থাকতে হচ্ছে, তাদের বাকি জীবন যাতে এক ফোঁটা সুখে না কাটে সেই দায়িত্ব যদি তারা কখনো নেন, আমি তাতে খুব খারাপ বোধ করবো না।